খাগড়াছড়ির অপহৃত ৫ শিক্ষার্থী সহ ৬ জনের অবস্থান শনাক্ত, উদ্ধার চলছে বলছে সেনা সদর। সুনামগঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাসে বন্যার ভয়, হাওরে দ্রুত বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। হিলিতে বাড়ল চালের দাম, রাজবাড়ীতে পাইকারি মোকামে হঠাৎ করে পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। কুড়িগ্রামে ব্যতিক্রমী আয়োজন, উপজেলা ভূমি কার্যালয়ে হালখাতা করে জমির খাজনা আদায়। এবং বর্ষবরণে জলকেলি উৎসবে মেতেছে রাখাইন সম্প্রদায়, পানি ছিটিয়ে অশুভ দূর করার প্রত্যাশা। স্বাগত দেশযোগে, সাথে আছে আমি মনিরা কাজুরি। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইউপিডিএফ কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনকে অপহরণের পর তাদের অবস্থান শনাক্ত করা গেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে বলেও জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার সেনা সদর আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তারা। কর্নেল শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখে উদযাপন যথাযথ ব্যবস্থা নেওয়া ছাড়াও সেনাবাহিনী গত ২ মাসে ২৩২টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এছাড়াও এ সময়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট ২,৪৫৭ জনকে এবং এ যাবৎ সর্বমোট ৭,৮২২ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২ মাসে ৩২০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। মিডিয়াতেও এসছে যে ৫ জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, সেনা সদর থেকে বলা হয়েছে যে শিক্ষার্থী সহ ৬ জনের অবস্থান শনাক্ত করা গেছে। তো খাগড়াছড়ি জেলা প্রশাসন নিয়ে কি বলছে, উদ্ধার তৎপরতা কিভাবে চলছে? খাগড়াছড়ি সদর গিরিকুল এলাকা থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী ও একজন টমটম চালক সহ যে ৬ জন যে অপহৃত হয়েছেন, তাদেরকে এখনো উদ্ধার করা যায়নি। তো এই বিষয়টা নিয়ে আমি আজ সকালে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মির্জার সাথে কথা বলেছি। তিনি বলেছেন এই তাদের উদ্ধার অভিযান তৎপরতা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ সন্দেহজনক স্থানগুলোতে তাদেরকে তাদের যে অর্থাৎ এই তাদেরকে উদ্ধার করা যাবে। কাজে রূপায়ণ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে এই বিষয়ে তথ্য জেনে নেব। দর্শক, আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতে আগাম বন্যার পূর্বাভাস থাকায় ফসল ডুবির শঙ্কা নিয়ে ধান কাটতে শুরু করেছেন সুনামগঞ্জের বিভিন্ন হাওরের কৃষক। তবে বেশিরভাগ ফসল কাঁচা থাকায় এর সুরক্ষা নিয়ে মহা দুশ্চিন্তায় আছেন তারা। এদিকে ধান পাকার সাথে সাথে দ্রুত কেটে নিতে কৃষকদের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। ধান ঘরে না তোলা পর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সব কর্মকর্তার সরকারি ছুটি বাতিল করা হয়েছে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। ধান কাটা শুরু হলেও সুনামগঞ্জের হাওরের বেশিরভাগ জমির ধান এখনো কাঁচা। কৃষকরা বলছেন পুরো ধান পাকতে আরো ১ সপ্তাহ দরকার। কিন্তু এরই মধ্যে বড় দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। ১৮ এপ্রিল থেকে টানা ১ সপ্তাহ ভারী বৃষ্টি হতে পারে। এতে বন্যার ভয় রয়েছে। পাশাপাশি রয়েছে বাঁধ ভেঙে ফসল ডুবির শঙ্কা। তাই দ্রুত ফসল কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। দ্রুততম সময়ে পাকা ধান যেন তারা কেটে নেয়, মানে 2 দিন পরে কাটবো, একটু মানে
মানে মানে একটু পাইকারি এই ধরনের সময় যেন 80 থেকে 90% এর মধ্যে থাকলে যেন ওনারা কেটে ফেলে। এদিকে বন্যার পূর্বাভাসে বড় ফসল রক্ষা নিয়ে দুশ্চিন্তায় জেলার বিভিন্ন হাওরের কয়েক লাখ কৃষক। কিছু কিছু ধান সরকার যেটা সৌরবীজ যে ধান দিছিল ওই ধানটা মোটামুটি ফাঁকছে, আমরা কাটে তুলে যাম। আর বাদ বাকি ধান বড় ধান এগুলা সপ্তাহ দিন যাইব। তখন যদি ফানাই টানি তুই সব ধান রয়ে দিব, খাসা টানি রাখবো কি করি, এটা তো বাঁচাইবার কিচ্ছু না ধান। বর্তমানে আউরের বেশিরভাগ ধানে খাঁচা রয়েছে, যেগুলা ফাঁকছে আমরা হাটেরাম, আর যেগুলা খাঁচা রয়েছে এগুলা খাটতে আরো ফাঁকতে আরো সপ্তাহ 10 দিন লাগবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। ধান কাটতে সরকারিভাবে মেশিন বরাদ্দ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের 720টি কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে ইতিমধ্যে 150টি কম্বাইন্ড হারভেস্টার বিভিন্নভাবে ধান প্রস্তুত করছে এবং আশানুরূপ ভালো ফল হবে আমরা মনে করছি, কারণ আমাদের মাঠ পর্যায়ে তেমন পোকামাকড় নেই এবং রোগ বালাই নেই। সুনামগঞ্জের হাওরে এবছর 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। মনিরা কাজরি, 71। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে ফসল রক্ষা নিয়ে শঙ্কায় আছেন সুনামগঞ্জের কৃষক। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, আজ আবহাওয়া কেমন রয়েছে? আজ থেকে তো বৃষ্টি হবার কথা, তো কি অবস্থা দেখছেন এবং ফসল রক্ষায় কৃষকদের কি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রতিবেদনটিতে যেমনটা বৃষ্টিপাতের কথা আমরা জানাচ্ছিলাম, একটু জানিয়ে রাখি আমি এখন সুনামগঞ্জের যে হাওরটিতে আছি, অর্থাৎ সুনামগঞ্জের সকল হাওরেই ধান কাটা শুরু হয়েছে। তবে গতকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় এখনো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে হাওরটি আছে, এখানে ধান কাটছিলেন সকাল থেকে কৃষকরা, কিন্তু বৃষ্টিপাত হওয়ার কারণে অনেকেই জমি থেকে উঠে গেছেন। অর্থাৎ বলা যায় যে পানি উন্নয়ন বোর্ডের যে পূর্বাভাস তারা জানিয়েছিল যে উজানে বৃষ্টিপাত হবে 18 তারিখ থেকে, আসলে বৃষ্টিপাত কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে শঙ্কার কথা যেমনটা বলবো, যেহেতু এখনো পর্যন্ত হাওরে ধানের যে রেশিও, পাকার যে রেশিও, তা এখনো পর্যন্ত আসলে শতভাগ পাকেনি। এই কারণে কাঁচা ধান নিয়ে কৃষকদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। যদি উজানে পানি নদ নদীতে আসে তাহলে বেড়িবাঁধ ভেঙে আসলে হাওরে পানি প্রবেশ করতে পারে। এই ক্ষেত্রে আসলে কৃষকরা কাঁচা ধান নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। আমরা আসলে খবর নিয়েছিলাম যে বিভিন্ন হাওরে যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে সেগুলো কৃষকরা কাটছেন। তবে বৃষ্টিপাত থাকার কারণে আসলে বজ্রপাত এবং বৃষ্টিপাতের কারণে কৃষকরা হাওরে বের হতে পারছেন না, এবং যারা ধান কাটতে চাচ্ছেন তারাও কিন্তু আসলে কাটতে প্রতিবন্ধকতা হচ্ছে। আমি যদি জানাই আপনাকে, হাওরের ধান যাতে কাটা হয় দ্রুত সময়ে, পাকা ধান কাটতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, এবং তারাকে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া তিনি আনুষ্ঠানিকভাবে আসলে বিবৃতি দিয়েছেন যাতে দ্রুত সময়ে কৃষকরা ধান কাটতে পারেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড থেকেও আসলে এই বন্যার পূর্বাভাসের শঙ্কার কথা জানিয়েছেন। তবে আমি যেটি আপনাকে জানাতে চাই, কৃষকরা বলছেন যদি ধান না পাকে তাহলে তো তারা কাটতে পারবে না। কাঁচা ধান কাটার ক্ষেত্রে আসলে তাদের মধ্যে একটি দূরত্ব রয়েছে, তো দ্রুত সময়ে ধান কাটতে তারা চেষ্টা করছেন। এক্ষেত্রে আসলে শ্রমিক সংকট রয়েছে আসলে হারভেস্টার মেশিনের সংকট। যদিও কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে কৃষকদেরকে ধান কাটার ক্ষেত্রে সরকারিভাবে হারভেস্টার বরাদ্দ দেওয়া হচ্ছে, প্রায় 700-র অধিক হারভেস্টার এখন হাওরে ধান কাটছে। তো যেটি আসলে শঙ্কার কথা, যদি এইভাবে লাগাতার বৃষ্টিপাত হয় তাহলে কৃষকরা ধান কাটতে পারবেন না। এক্ষেত্রে জলাবদ্ধতা যেমন দেখা দিবে এবং যে নদীর থেকে উজানের পানি আসবে, এতে বাঁধ ভাঙার একটা শঙ্কা থাকবে। এই দুটানার মধ্যেই কৃষকরা রয়েছেন। সুনামগঞ্জে এবার যে 2,23,502 হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে, কৃষি বিভাগ বলছে সেটি আসলে যদি কাটা যায় তাহলে বাম্পার ফলন হবে। কাজরি। শহীদ নূর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জের আবহাওয়া পরিস্থিতি এবং ফসল রক্ষা নিয়ে নানা উপায় বলছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছি পরের প্রসঙ্গে। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী বাসে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে বাস চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হলেও এখনো পলাতক আছে বাসটির সুপারভাইজার মোবারক। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষায় চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরা ছিলেন বাবুল পাল।
মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস স্টেশনে আসার পর কিশোরী নামতে চাইলে তাকে আটকে রাখে চালক মোহাম্মদ লোকমান, সহকারী মোহাম্মদ হানিফ ও সুপারভাইজার মোবারক। বাসটি চাঁদগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় ঘুরতে থাকে। এর মধ্যে মেয়েটিকে 3 জন মিলে ধর্ষণের পর বুধবার ভোরে কাপ্তাই রাস্তার মাথায় ফেলে যায়। মেয়েটি বাসায় স্বজনদের বিস্তারিত জানায়। পরে তাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এরকম যখন বলছে বহিষ্কার লোক নিয়ে হেলপারের হাতে ওরে গসা দিচ্ছে, গাড়ি হেলপারের হাতে। ওইখান থেকে আসার সময় যাত্রী ছিল, কিন্তু সিটাং আসানোর পরে যাত্রী যখন নামে ফেলছে তখন ওনাকে আলাদা করে ফেলছে ওরা। এদিকে ঘটনায় অভিযুক্ত লোকাল হানিফ পরিবহনের চালক লোকমান ও সহকারী হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক সুপারভাইজার মোবারককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা এই বাসের চালক এবং হেল্পারকে তাৎক্ষণিক অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাসের যে সুপারভাইজার ছিল সে পলাতক আছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী কিশোরীর পরিবার। না লাগে না, তার বাদে ফুয়াইবে গিয়ে ফুয়াইবে জাগিবা দাঁড়ার ফের আমার তার হদুনের দড়িও না নিযন্ত্রণ বাহনা করছে। আয়ে তার ফাঁসি চাই, আয়ে তার শালটি বিশ্বাস চাই। এই ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা হয়েছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। কিশোরগঞ্জের ভৈরবে 11 বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক আব্দুর রহমান উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি জানান, উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার যুবক আব্দুর রহমান নানা প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পঞ্চগড়ে 9ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, মোস্তাফিজুর রহমান নানাভাবে শিক্ষার্থীদেরকে যৌন হয়রানি করে আসছিল। তার বিরুদ্ধে এর আগে প্রধান শিক্ষক সহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগপত্র দিয়েও কোনো প্রতিকার পাননি তারা। গত বুধবার দুপুরে মোস্তাফিজুর রহমানকে নিজের কোচিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আমরা জানি যে পরিবারের পর শিক্ষার ধাপ হচ্ছে বিদ্যালয়, আর কিন্তু আমরা দেখছি বিদ্যালয়েও আমরা হচ্ছে মানে সেফ না। আমাদের সিনিয়র এক আপুকে আমরা নাম বলতে চাচ্ছি না, আমাদের আপুর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা যখন সেটার জন্য জাস্টিস চাইছিলাম তখন আমাদের জাস্টিস দেওয়া হয়নি। তো সেদিন যদি স্টেপ নেওয়া হয়তো আজকে তো আমার বোনকে এভাবে কষ্ট পাইতে হইতো না। ভাইয়ের কাছে ওকে মেয়েরা সেফ না, ব্যাচে করে ওকে মেয়েরা সেফ না। আমরা এটা উত্তরটা চাচ্ছি। পুরো শিক্ষক জাতির নামে তিনি এখানে বদনাম করে দিয়েছেন। এরকম শিক্ষক আমাদের পঞ্চগড়ের মাটিতে ইনশাআল্লাহ কোনোদিন জায়গা পাবে না, আমরা জায়গা পেতে দিব না ইনশাআল্লাহ। সাভারে চলন্ত বাসে তল্লাশি করার সময় চাকু সহ 3 ছিনতাইকারীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি চলন্ত বাসের ছিনতাই বেড়ে যাওয়ায় ব্যাংক টাউন এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি করার সময় তানভীর হোসেন নামে এক যুবকের কাছে ধারালো চাকু পাওয়া যায়। পরে তার সাথে থাকা বাকি 2 জনকেও আটক করে থানায় নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তল্লাশি কার্যক্রমও আরও জোরদার করা হবে। চেকপোস্টের প্রেক্ষিতে আজকে একটা চলন্ত বাস থেকে, বাসের নাম হলো মৌমিতা, সেই বাস থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে, সুইচগিরা চাকু রয়েছে, এবং যেটা দিয়ে আমরা যদি এই চেকটা না করতাম তাহলে আজকেও এরকম একটা ঘটনা তারা ঘটাতো। পটুয়াখালীর রাঙামালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে 11 জন পরীক্ষার্থীকে সাময়িক পরীক্ষা বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চলার সময় এই ঘটনা ঘটে। একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা 5 জন সহকারী শিক্ষককে 10,000 টাকা করে মোট 50,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান জানান, অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্বে অবহেলা করার অভিযোগে জরিমানা করা 5 শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে বাস চালক আকরাম হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে মৃতদেহ নিয়ে মানববন্ধন করেছেন নিহত স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে মহানগরীর তালাইমারি শহীদ মিনারের সামনের রাস্তায় এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা আকরামের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে বুধবার রাতে আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে বোনের ইফটিজিং এর প্রতিবাদ করায় পিটিয়ে আহত করে স্থানীয় বখাটেরা। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে আকরাম গুরুতর আহত হন। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। 6 দফা দাবি আদায়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের মূল ফটকে তালা দেন। শিক্ষার্থীরা জানান 6 দফা দাবিতে সেপ্টেম্বর মাস থেকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে যে আন্দোলন চলমান আছে তা সম্পূর্ণ যৌক্তিক। তবে বারবার দৃষ্টি আকর্ষণ করার পরেও কর্তৃপক্ষ তাদের দাবি পূরণে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বৃহস্পতিবার থেকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন। আর এই আন্দোলনটা আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন, সেহেতু অস্তিত্ব রক্ষার্থে আমাদের এই বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আমরা যে গেটটা আছে অনির্দিষ্টকালের জন্য আমরা তালাবদ্ধ করে দিয়েছি। ফ্যাসিস্ট সরকারের সময় রাতের আধারে একদিনের মধ্যে নিয়োগ বিধি পরিবর্তন করে নিয়োগ দেওয়া যায়, তাহলে দেশ এখন পরিবর্তন হয়েছে, দেশ সংস্কার হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। নতুন দেশে এতদিন ধরে আন্দোলন চলতেছে, কেন ওই পূর্বের নিয়োগ বিধি বাতিল করা যাইতেছে? দর্শক, দেশযুগের এই পর্যায়ে জেনে নেব বাজারের খবর। চট্টগ্রামের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে আজ কোন কোন পণ্যের দাম বাড়তি রয়েছে? বিশেষ করে সবজি, চাল, পেঁয়াজের দাম কেমন আছে? শুভ সকাল। চট্টগ্রামের বাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু তাও আসলে সাধারণের নাগালের বাইরে। গত সপ্তাহে আপনি জানেন যে পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি ছিল এবং চৈত্র সংক্রান্তিতে সবজির ব্যাপক চাহিদা থাকে আমাদের দেশে। তো সেই জন্য ওই সবজির দাম ওই সময় বেশ বেড়ে গিয়েছিল। তো এই সপ্তাহে এসে সেই প্রতিটা সবজি আমরা দেখছি যে কেজি প্রতি 10-20 টাকা কমেছে, কিন্তু তাও আসলে নাগালের সাধারণের নাগালের মধ্যে নেই। যেমন ঝিঙ্গা বিক্রি হচ্ছে 100 টাকা, গত সপ্তাহে যেটা 120 টাকা ছিল। কাঁকরোল 160 টাকা ছিল গত সপ্তাহে, যেটি 160 টাকা ছিল, এবার এই সপ্তাহে বিক্রি হচ্ছে 140 টাকা। তেমনি করে অন্যান্য যে সবজি রয়েছে, বিশেষ করে শশা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, গত সপ্তাহে সেটা 100 টাকা ছিল। এরকম করে প্রতিটি সবজির দামই কিন্তু কমছে, কিন্তু তাও আসলে নাগাল কিছুটা বাইরে। এবং বিক্রেতারা বলছেন যে গ্রীষ্মকালীন সবজির এখন সরবরাহটা আস্তে আস্তে বাড়ছে। সামনের দিনে হয়তো সেই সরবরাহটা আরো বাড়লে পরে তখন হয়তো দাম কিছুটা কমবে। এর মধ্যে লেবুর দাম আমরা দেখেছি রমজান উপলক্ষে যেরকম বাড়তি ছিল তার অর্ধেকে লেগেছে। তো বড় যে লেবুগুলো, সেই লেবুগুলো এখন 10 থেকে 15 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। আর এর বাইরে মুরগির কথা যদি বলি, মুরগিও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। যেমন যে ব্রয়লার মুরগি যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল প্রায় 200 থেকে 210 টাকা, সেটি বিক্রি হচ্ছে 180 টাকা। সোনালী মুরগি যেটি 330 টাকা ছিল, সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা। তবে দেশি মুরগির দাম গত সপ্তাহেও যে পরিমাণ দাম ছিল সেই দামে বিক্রি হচ্ছে 630 টাকা করে। তবে এর মধ্যে আমরা দেখেছি যে পয়লা বৈশাখ উপলক্ষে খাসির মাংসের দাম বেড়ে গেছে, যেটি আমরা এতদিন ধরে বিক্রি হচ্ছিল 1200 টাকা করে, সেটি এখন বিক্রি হচ্ছে 1250 টাকা করে। তো এই বিষয়গুলো আসলে দেখভালের জন্য যে বিষয় রয়েছে, যে ভোক্তা অধিকার এর আগে যে অভিযানগুলো চলছিল, সেই অভিযানে এখন কিছুটা ভাটা আছে। এবং এই কারণে আমরা দেখছি যে চাহিদা যখন বাড়ে তখন ব্যবসায়ীরা কিন্তু দামটা আসলে বাড়িয়ে দেয়। তো এই দামটা নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে নিয়মিত যে মনিটরিং বিষয়গুলো সেইগুলো আসলে থাকছে না। তো এই কারণে আমরা দেখছি যে যখনই চাহিদাটা বাড়ছে বা সরবরাহ চলছে তখন আসলে দামটা বাড়ছে। আর আপনি জানেন যে বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না, যে কারণেই পণ্যের দাম বাড়তে, এটাই বলছেন ক্রেতারা। আপনি যেমনটা বলছিলেন। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারত থেকে চাল আমদানি বন্ধের পর হিলি স্থল বন্দরে আবারও বেড়েছে চালের দাম। পাইকারিতে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন পাইকাররা। তাদের অভিযোগ, কয়েকদিনে রেকর্ড পরিমাণ আমদানি হবার পরেও দাম বাড়ানো অযৌক্তিক। এদিকে আমদানিকারকরা বলছেন আমদানি বাড়লে দাম কমে যাবে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন।
ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে গত বছরের 11 নভেম্বর থেকে শুল্ক প্রত্যাহার করে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয় চাল আমদানি। তবে বর্তমানে দেশের হাওড় অঞ্চলে নতুন ধান উঠতে শুরু করায় 16 এপ্রিল থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বলা হয় কেউ চাল আমদানি করতে চাইলে 62% শুল্ক দিয়ে আমদানি করতে পারবে। এই কারণেই শেষ দিকে এসে আমদানি বেড়ে যায় এবং গত কয়েকদিনে প্রতিদিন ভারতীয় 150 ট্রাকে করে চাল আমদানি হয়, কিন্তু তারপরেও চালের দাম বাড়ছে। পাইকারিতে কেজিতে চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। বাজারে কাটারি চাল বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকা, আর স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি দরে। ওরা এখন গোডাউন জাত করতেছে, কেউ রেট বলতেছে না। যারা রেট বলতেছে এগুলো হচ্ছে 70 টাকা কেজি। আগে কিনছিলাম তো 65 টাকা কেজি, এখন মানে কোনো মালে ধরা যাচ্ছে না। এখানে চাউল কিনতে আসছি, আসিয়া দেখতেছি চাউলের বাজার বেশি, কেজিতে 3 টাকা 4 টাকা করে বেশি চাচ্ছে। ঈদের আগে ছিল দাম কম, ঈদের পরে দাম বেশি। পূর্বে আমরা চাল কিনছি 64 টাকা 65 টাকা, কিন্তু এখন চালের দাম বর্তমানে আপনার 68 68.5 টাকা। আমদানি বলে বন্ধ হয়ে গেল, এখন চালের দাম 4-5 টাকা বেশি কেজিকে আজকে। আমাদের জন্য সেই সমস্যা, চাল অ্যাভেলেবেল আসলে আমাদের জন্য সুবিধা হতো। এদিকে আমদানিকারকরা বলছেন চাল আমদানি বন্ধ হওয়ায় দাম কিছুটা বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হলে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। দুই একজন হয়তো আমদানিকারক হয়তো অল্প কিছু 10 পয়সা 20 পয়সা বা 1 টাকা বাড়ায় দিচ্ছে, কিন্তু আসলে এটা 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। যদি আগামী 50,000 মেট্রিক টন চাউলের যদি অনুমোদন দেওয়া যায়, তাহলে আমাদের দেশের চাল উঠার পূর্বেই বাজারটা স্থিতিশীল হয়ে যাবে। আর যদি 15 দিন সময় বৃদ্ধি করা হতো তাহলে চালের বাজারটা স্থিতিশীল থাকতো বলে আমরা মনে করছি। আর বন্দর কর্তৃপক্ষ জানায় ভারত থেকে চাল আমদানির প্রক্রিয়া 15 এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। মেয়াদ শেষ হওয়ায় আমদানি বন্ধ রাখা হয়েছে। আমদানিকারকদের আমদানিকৃত চাউল যথাযথ আইন ও বিধি মোতাবেক দ্রুততার সাথে খালাস গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং যথাযথভাবে পণ্য খালাসের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। হিলি স্থলবন্দর দিয়ে গত 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত 2538টি ভারতীয় ট্রাকে 1,08,272 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। মনিরা কাজুরি, 71। চালের মতো পেঁয়াজেরও দাম বেড়েছে। দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর থেকে আমরা জেনে নেব পেঁয়াজের বাজারের খবর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, জানাবেন যে এবার কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে জেলায় এবং কত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি এবং খুচরা বাজারে, এর পার্থক্য কত? জানেন যে ফরিদপুরে পেঁয়াজ উৎপাদনের দিক থেকে ফরিদপুর দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের, যার ফরিদপুরের মধ্যে আবার সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় সালতা উপজেলায়। আমি রয়েছি সেই সালতা উপজেলার বালিয়াগড়ি বাজারে। এই বাজারে আজকে পেঁয়াজের দাম গতকালকে থেকে আজকে কিন্তু প্রতি মনে 150 থেকে 200 টাকা কমেছে। আর ঈদের পর থেকে এই বাজার বিভিন্ন বাজারে ফরিদপুরের দাম বাড়তে শুরু করে। ঈদের আগে আমরা দেখেছি যে 1000 টাকা মন পেঁয়াজ বিক্রি করছে, 1000 থেকে 1100 টাকায় বা 1200 টাকায়। সেই পেঁয়াজ কিন্তু ঈদের পরে কিছুটা বেড়ে এখন আজকের বাজার 1850 থেকে 1950 টাকায় বিক্রি হচ্ছে সবচেয়ে ভালো পেঁয়াজ। তো আমি একটু কথা বলতে চাই যে যারা চাষি রয়েছেন তারা এবছর পেঁয়াজের মূল্য নিয়ে আপনাদের কি চাওয়া রয়েছে? চাওয়া রয়েছে যে দাম আছে, 2500 টাকা যদি দর হয় তাহলে কি সেটি খাইয়ে মানে কেন সেটি একটু জানতে চাই। দাম পাচ্ছে আরো কি পেঁয়াজের উপরে নির্ভর করতেছে সবকিছু। পেঁয়াজের দাম যদি 2500 টাকা খায় সেখান থেকে 2100 টাকা, আজকে 3000, আজকে পরে এই বাজারে আইসি বাইলে বাজার আজকে 1800, 1850, 1900 পরে 250, 300 টাকা যা নাই আজকে কম। এক্ষেত্রে আপনারা কি মনে করেন যে পেঁয়াজের দামটা কেমন হওয়া উচিত? 2500 টাকা 2500 টাকা টাকার উপর এবং উৎপাদন খরচ তো মনে করেন যে 2000 তারা যেটি বলছেন যে পেঁয়াজের এবছর যে উৎপাদন খরচ সেটি কিন্তু একটু বেশি ছিল। বেশি টাকার কারণ হচ্ছে যে সব ধরনের পেঁয়াজ উৎপাদনের সাথে সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি, একই সাথে এবছর কিন্তু খরার কারণে শেষ দিকে হয়েছে, শেষ
দিয়েও কিন্তু তারা কাঙ্ক্ষিত ফলন পাননি। তারা যেটি বলছেন যে যেখানে 40 মণ ফলন হতো বিঘায়, সেখানে ফলন হতে পারে টিটু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ফরিদপুর থেকে পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গত এক সপ্তাহের ব্যবধানে রাজবাড়ীতে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা দরে। এদিকে দাম নিয়ে ক্রেতারা অসন্তুষ্ট হলেও খুশি চাষিরা। তারা জানান, পেঁয়াজ চাষে প্রচুর খরচ হলেও ন্যায্য দাম তারা পাচ্ছিলেন না। আর কৃষি বিভাগ বলছে, কৃষকের কথা চিন্তা করে এর দাম নির্ধারণের জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহ আগেও রাজবাড়ীতে পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা কেজি দরে। এতে বহু কৃষক মাঠ থেকে পেঁয়াজ তোলেননি। কিন্তু হঠাৎ করে 15 টাকা দাম বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এতে খুশি পেঁয়াজ চাষি, হাটে বিক্রির জন্য পেঁয়াজ আনছেন তারা। 2000 টাকা করে যদি থাকে তাহলে মোটামুটি কৃষক আর কি বাঁচবে। সরকারের কাছে আবেদন, বাইরের তো পিস না আনে। এখন যে বাজার চলছে এরকম চলবে, মানুষ বাঁচবে। এরকম থালি ভাড়াই আমার করে মনে করেন যে যাই একটু পোষাবে। কৃষকরা জানান, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় পেঁয়াজ চাষে খরচ পড়ে বেশি। পড়েছে টাকা 2-3 টাকা, আবার নিরিনের টাকা, এ তো কম নেবেন না, মেলা বহু টাকা লাগবে। 25 থেকে 2600-2700 টাকা হইলে কৃষকের লাভবান হবে। খরচ প্রচুর খরচ হয় জমাইতে গেলে, কিন্তু কৃষক যদি এই পয়সাটা না পায় তাহলে কৃষক শান্তিতে চলতে পারবে না। ব্যবসায়ীরা জানান, দাম বাড়ায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তাছাড়া সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় খুশি পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। 1200 ছিল তখন তো সিন্ডিকেট ছিল, এখন তো সিন্ডিকেট আস্তে আস্তে যাইতেছে, একটু দাম বাড়তেছে। কৃষকরা যে ফসল ফলাইছে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে, কৃষকরা অনেক খুশি বর্তমান বাজার মূল্যে। আমদানি বেশি হচ্ছে, প্রচুর পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে, যেহেতু দাম কৃষকরা যেখানে দাম বেশি পায় সেখানে যাবে। আর কৃষি কর্মকর্তা জানান, এরই মধ্যে পেঁয়াজের আমদানি বন্ধে সভা হয়েছে। সভায় পেঁয়াজের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়। আমরা সরকারকে বলেছি যে পেঁয়াজের একটা নির্দিষ্ট দাম থাকা দরকার। আমরা সরকারকে প্রতি কেজিতে কত টাকা খরচ হয় সেটাও বলেছি। হয়তোবা সরকার উদ্যোগ নিয়েছে, আমরা এটা পজিটিভলি নিয়েছি। সরকার সারা বাংলাদেশে পেঁয়াজের একটা ভালো দর কৃষক পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 37,283 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এই বাজারটা যদি থাকে। শারমিন স্বপ্না, 71। পেঁয়াজের বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, পাবনায় পেঁয়াজের দাম কত এখন? এবার জেলায় পেঁয়াজের উৎপাদন কেমন হয়েছে? বাজারের সরবরাহ কেমন রয়েছে? কাজুরি, আমরা আজকে দাঁড়িয়ে আছি পেঁয়াজের হাটে। আজকে শুক্রবার, পাবনা সদরের হাজির হাট। এখানে পেঁয়াজ রসুনের এই সপ্তাহে 2টা দিন হাট হয়ে থাকে আর কি। আপনারা জানেন, সারা বাংলাদেশের মধ্যে বিশেষ করে পেঁয়াজের ভান্ডার হিসেবে বেশ খ্যাত পাবনা অঞ্চলগুলো, বিশেষ করে পাবনা সদর এবং সুজানগর, বেড়া, সাথিয়া, কাশীনাথপুর, এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে, বিশেষ করে বিল অধ্যুষিত এলাকা যেগুলো রয়েছে আর কি, সেই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজের আবাদ হয়ে থাকে। আমরা যদি একটু পেঁয়াজের যে তথ্য উপাত্তগুলো আমরা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা নিয়েছি, আমার যে প্রায় 8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের এইবার মজুত রয়েছে পাবনা অঞ্চলে। এবং এই সময়টায় যারা পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছিল, এই যে পেঁয়াজটা এখন বাজারে উঠছে আর কি, চারা পেঁয়াজ, এই পেঁয়াজটা কিন্তু এখন বাজার কিন্তু ভরপুর রয়েছে। এবং দেশি পেঁয়াজের আবাদ কিছুটা বা ফলন কিছুটা কম বলছে কৃষকরা, কিন্তু বাজারে আমরা যেটা পরিলক্ষিত করছি যে গত হাটের থেকে এ হাটে আজকে 200 টাকা বা 300 টাকা বলে কম রয়েছে। তবে যে দামটা ভালো পেঁয়াজটা কিন্তু আজকের হাটেও 2000 থেকে 2100 টাকা বলেই বিক্রি হচ্ছে আর কি, এই হাজির হাট থেকেই। তো আমরা 3টি ধাপে যেটা দেখেছি, 1700 থেকে 2100 টাকায় কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে শুকনো পেঁয়াজ গুলো। কিন্তু রসুনের দাম কিন্তু গত সপ্তাহে থেকে এই সপ্তাহে প্রায় মানে অনেক বৃদ্ধি পেয়েছে, যেটা গত হাটেও বা গত সপ্তাহের হাটগুলোতে যে রসুন বিক্রি হয়েছিল যেখানে 2200 টাকা 2500 টাকা, সেই রসুন কিন্তু আজকে প্রায় 3200-3500 টাকা মন দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি একটু পেঁয়াজ দেখাতে চাই যে এই হাটের যে অবস্থা, যারা এখানে সাধারণ ক্রেতা বিক্রেতা এবং
পাইকারি যারা আছেন তারা এই হাট থেকে সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে পেঁয়াজ সরবরাহ হয়ে থাকে এবং এই দেশি পেঁয়াজের, বিশেষ করে পাবনা অঞ্চলের পেঁয়াজের সারা দেশে কিন্তু একটা ব্যাপক চাহিদা রয়েছে। এবং মোস্তাফিজের আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পাবনার পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোড ম্যাপ এখনো পরিষ্কার করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের রোচাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাজশাহী বিভাগীয় বিএনপির পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের পক্ষের সবাই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। দীর্ঘদিন থেকে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনের সুনির্দিষ্ট সময় জানতে চাওয়া হলেও কোনো পরিষ্কার রোডম্যাপ পাওয়া যায়নি। রোডম্যাপ সেই প্রথম থেকে আমরা চেয়ে আসছি এই সরকারের কাছ থেকে যে তারা কতদিন সময় চান, এই সময়কালীন সময়ে তারা কি কি সংস্কার করতে চান এবং নির্বাচনটা কবে করতে চান। কিন্তু এই পর্যন্ত পরিষ্কার কোনো রোডম্যাপ আমরা তাদের কাছ থেকে পাই না। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নে কমলেশ্বরদী চরপাড়ায় খালের জমি দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন কয়েকটি গ্রামের কৃষক। বৃহস্পতিবার কমলেশ্বরদীর চরপাড়া বাজারে মানববন্ধন করে খালটি খননের দাবি জানান স্থানীয়রা। এ সময় তারা বলেন, বালিয়াপাড়া মাঠ থেকে কমলেশ্বরদী চরপাড়া দিয়ে কুমার নদীর পাড় সংলগ্ন খালের প্রায় 200 মিটার জায়গা ভরাট করে 3 তলা ভবন সহ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে বালিয়াপাড়া সহ পাশের 3টি মাঠ থেকে পানি নিষ্কাশনের একমাত্র পথ না থাকায় ফসল উৎপাদন নিয়ে বিপাকে পড়েছেন তারা। তাই দ্রুত খালটি পুনরুদ্ধার করে খননের দাবি জানিয়েছেন। কুড়িগ্রামে একটি উপজেলা ভূমি কার্যালয়ে হালখাতা করে জমির খাজনা বা কর নেওয়া হয়েছে। কোনো রকম হয়রানি ছাড়া কর দিতে পেরে খুশি জনসাধারণ। আর ব্যতিক্রম এই হালখাতার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি পাওয়ার আশা কর্তৃপক্ষের। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। লাল নীল কাগজ ব্যানার ফেস্টুনে সাজানো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস। বৈশাখের দ্বিতীয় দিনে খাজনা বা কর আদায়ে ব্যতিক্রমী হালখাতার আয়োজন করা হয় এখানে। একসাথে উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরভূমি অফিসে অনুষ্ঠিত হয় এই হালখাতা। এ সময় করদাতাদের মিষ্টি মুখ করার পাশাপাশি দই, মোয়া, মুড়ি, চিরা এবং ফলমূল দিয়ে আপ্যায়ন করা হয়। সরকারি অফিসে প্রথমবারের মতো হালখাতার মাধ্যমে জমির বাৎসরিক খাজনা পরিশোধ করতে পেরে খুশি ভূমির মালিকেরা। যে কর আদায়ের ক্ষেত্রে হালখাতার একটা ব্যবস্থা করেছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এইবার আমরা প্রথম দেখলাম যে জনগণের কর আদায়ের হালখাতা করা হয়, এবার নতুন দেখলাম। এইরকম আমার বয়সে পাইনি, আমি 900 টাকা দিলাম, মলা খোয়াইছি, ওই যে পরে দই খোয়াইল, আঙ্গুর ফল আছে। সরকারি দপ্তরে নাগরিক সেবা পেতে যেখানে দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হয়, সেখানে এই হালখাতার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দূরত্ব কমে আসার পাশাপাশি সরকারের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখার আশা সুবিধাভোগীদের। ভূমি উন্নয়ন কাজ যারা অনলাইন করতে পারে না, রেজিস্ট্রেশন করতে পারে না, আমি সউদ্যোগে এই মেলার মাধ্যমে আমার জনবল নিয়ে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। ভূমি অফিসের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিনের এই প্রথা থেকে বেরিয়ে নাগরিকরা যেন উৎসবমুখর পরিবেশে কর দিতে পারে, সেজন্য এমন আয়োজন। সম্রাট আকবরের সময় ভূমি ব্যবস্থা চালু হয় এবং তখন এই হালখাতা মুহুরাত নামে কর আদায়ের উৎসবটি চালু হয়। তো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং সেই দূরত্বকে ঘুচিয়ে নিয়ে আসতে মানুষ যাতে সরকার অফিসে এসে ভালো বোধ করে, স্যাটিসফ্যাক্টরি সেবা পায়, সেটার জন্যই আমি এই আয়োজনটি করেছি। হালখাতার মাধ্যমে ভূমিকর পরিষদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলায় বছরের কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় 65 লাখ টাকা। সেখানে একদিনে 5 থেকে 8 লাখ টাকা আদায়ের প্রত্যাশা করেন আয়োজকরা। উৎসব মুখর পরিবেশেই সকলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে এবং আমাদের যে বড় দাতাগণ আছে তারা এখানে অংশগ্রহণ করছে। শরীফ আজাদ প্রীতম, 71। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের নির্মাণাধীন বাড়ির মালিক ও প্রকৌশলীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় কুষ্টিয়ার বাড়ির মালিক ও প্রকৌশলীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোনালী ট্রেডিং এর স্বত্বাধিকারী আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালাই স্পেশাল সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং জিয়ারুল ইসলাম। এ সময় অতিথিরা বাড়ির মালিকদের মাঝে ঢালাই স্পেশাল সিমেন্টের কার্যক্ষমতা তুলে ধরেন।
মানিকগঞ্জের গড়পাড়ায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের পোড়া বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা পোড়াবাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত পুড়ে যাওয়া বাড়িটি সরকারিভাবে নির্মাণ করে দেয়া হবে। এছাড়া আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী 3 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবে। এদিকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি জানান, আগুন দেওয়ার ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আমি স্বাধীন চেতা মানুষ, আমি একজন শিল্পী, তো সেই সুবাদেই আমার বলা থাকবে যে এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না। এটা যেহেতু সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সরকারিভাবে এখানে পুনর্নির্মাণ করা হবে এই ঘরটি, অবশ্যই এটি হবে এবং সরকার এই বিষয়টি বিশেষ গুরুত্ব নিয়ে দেখছেন। মানিকগঞ্জবাসী যারা আছেন তাদেরও আশ্বস্ত করতে আসছে যে আমরা সিনিয়ররা এই বিষয়ে অনেক সজাগ আছি বা সচেতন আছি, বা আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারি। কক্সবাজারে শুরু হয়েছে রাখাইনদের জলকেলি উৎসব। উচ্ছ্বাসে মেতেছেন রাখাইন নারী পুরুষ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে শনিবার। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। দল বেঁধে রাখাইন তরুণ তরুণীর পায়ে পা মিলিয়ে চলা, একসাথে নাচা আর ঢাকের তাল ও সুরের মূর্ছনায় এমন উচ্ছ্বাস সাংরে পোয়েবা জলখেলি উৎসবকে ঘিরে। তপ্ত দুপুরের রোদ উপেক্ষা করে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন রাখাইন তরুণ তরুণী। একে অপরের প্রতি জল ছিটিয়ে জানান সম্ভাষণ। রাখাইন বর্ষ পঞ্জিকায় বৃহস্পতিবার ছিল রাখাইন বর্ষ 1387-এর প্রথম দিন। বর্ষবরণে তাই কক্সবাজারে শুরু হয়েছে জলকেলি উৎসব। নতুন দিন, নতুন ক্ষণ, নতুন স্বপ্নের কথা বলছেন তরুণ তরুণীরা। একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে অতীতের গ্লানি ব্যর্থতা মুছে নতুন দিনের বারতা নিয়ে এগিয়ে যেতে চান তারা। তারপরে নাচি, এইরকম ভাবে আমরা উদযাপন করি। পুরাতন বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছর পালন করতেছি। আমরা খুব আনন্দভাবে পালন করতেছি। পাশাপাশি আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে এনজয় করুন আপনারা। রাখাইন সম্প্রদায়ের এই জলকেলি উৎসবে অন্যান্য সম্প্রদায়ের উপস্থিতি আয়োজনে আনে ভিন্নতা। আমার বাড়ি কুষ্টিয়া, আমি কুষ্টিয়া থেকে আসছি। মনে হচ্ছে আমরা সম্প্রীতির বন্ধনে সবাই আবদ্ধ এবং আশা করছি এই সম্প্রীতিটা আমাদের থাকবে ভবিষ্যতে। সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে জেলার 40টি জল উৎসব মণ্ডপে দেওয়া হয়েছে সহায়তা। জাতীয়ভাবে ডাকাতি হয়েছে, বিশেষ করে নববর্ষে র্যালি হয়েছে, এখানে আমরাও অংশগ্রহণ করেছি। আমাদের সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়। আর 3 দিনের এই উৎসবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরাও অ্যালার্ট আছি। তবে উৎসবের প্রথম দিন ছবি তুলতে গিয়ে কিছুটা বিশৃঙ্খলার খবর মিলেছে। রাখাইন যুবকদের হামলার শিকার হয়েছেন স্থানীয় কয়েকজন সাংবাদিক। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। বান্দরবানেও আজ রয়েছে রাখাইন জলকেলি উৎসবের আয়োজন। বিকেলে বড় পরিসরে আয়োজন হবে। এই বিষয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, জলকেলির কি প্রস্তুতি দেখছেন? কি কি আয়োজন রয়েছে আজ? ধন্যবাদ। আজকে যে বিকেল থেকে যে জলকেলি উৎসব শুরু হবে, এর কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানকার যে কুয়াকাটা যে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, এই বৌদ্ধ বিহার পাশে যে রাখাইন মার্কেট, মার্কেটের পাশে যে মার্কেট, সেখানে কিন্তু আসলে যে তাদের যে বিকেলে যে জলকেলি, প্রধান যে জলকেলি উৎসব হচ্ছে, সেটা একটু মঞ্চ নির্মাণ করা হয়েছে, বসানো হয়েছে, বিভিন্ন সাজে সজ্জিত করার কাজ চলছে। কিন্তু তাদের এই যে রাখাইন বা সাংরাই উৎসব বা বর্ষবরণ অনুষ্ঠান, এটা কিন্তু মূলত 3 দিন আগে শুরু হয়েছে কলাপাড়ায়। কলাপাড়ার যে 19টি রাখাইন পাড়া রয়েছে, পাড়ায় কিন্তু যে 3 দিন ধরে চলছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং একে অপরকে নতুন বস্ত্র প্রদান,
পিতামাতাকে সম্মান জানানো এবং তাদের যে নতুন বিভিন্ন স্বাদের পিঠা পায়েসের আপ্যায়ন করা, সেটা কিন্তু এই 3 দিন ধরে চলেছে। আজকে সকালে কিন্তু মন্দিরে প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন চলছে যে মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কাজ। আপনাকে দেখাতে পাচ্ছি যে এই যে দেখেন যে জলকেলি অনুষ্ঠানের যে উদযাপনের জন্য বিভিন্নভাবে কিন্তু তারা সজ্জিত করার চেষ্টা করছে। এখানে যে একটি তাদের যে প্যাগোডা আকারের যে একটি গেট তৈরি করা হয়েছে এবং এই গেটটি তৈরি করে প্রধান গেট হিসেবে তারা এই করবে, সেটি কিন্তু কাজ করছে যে রাখাইন যুবকরা। এর পাশাপাশি কিন্তু এখানকার যে এই যে মঞ্চটি বসানো হয়েছে, এই মঞ্চটিতে কিন্তু এই বিকেলে এটি উদ্বোধন করার কথা রয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক এই মঞ্চটি উদ্বোধন করে এই আজকের যে জলকেলি অনুষ্ঠানের যে উদ্বোধন করবেন এবং তিনি 3টার সময় এটিকে উদ্বোধন করার কথা রয়েছে। পাশাপাশি যে এই যে মূল অনুষ্ঠান, এখানে কিন্তু আসলে এখানেই বসবে আসলে মূলত জলকেলি উৎসবের আনুষ্ঠানিকতা। এখানে যে এই নৌকাটি বসানো হয়েছে, এখানে পবিত্র জল দিয়ে একে অপরকে রাখাইন যে নারী পুরুষরা এবং শিশুরা, এরা কিন্তু একে অপরকে জল ছিটিয়ে তাদের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করবে। এই জন্য কিন্তু নৌকাটি বসানো হয়েছে এবং বিভিন্নভাবে প্যান্ডেল তৈরি করে তাদের সাজানোর প্রক্রিয়ার কাজটা কিন্তু তারা সম্পন্ন করছেন। এখানকার যে রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে পটুয়াখালী কলাপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।